ভুল সাথে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং এই ধরনের ভুল যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে সকলের সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এই পুরো প্রসেসে গত 2 বছর 3 বছরে টেন্ডার প্রক্রিয়াটি কীরকমভাবে হয়েছে, আমাদের এবারে টেন্ডার প্রক্রিয়াটিতে কেন ভুল হলো, কি কি নথি লাগবে, কি কি নথি দরকার পড়বে, আমরা সকল কিছু অলরেডি আমরা ইনভেস্টিগেশন যারা করছে তাদেরকে দিয়ে দিয়েছি এবং আমাদের যে নতুন কমিটি ইন্টারনালি ইনভেস্টিগেশন করবেন তারাও এগুলো পাবেন এবং তারা এটা আমাদেরকে একটা রিপোর্ট দিবেন। আমি সেই রিপোর্টের উপর ভিত্তি করে যারা সংশ্লিষ্ট দপ্তরে এটার জন্য আছেন তাদেরকে আমরা এটা দিব এবং আমরা চাই একটি ফরেন্সিক রিপোর্ট বেরিয়ে আসুক। কি কি অসঙ্গতি ছিল এই টেন্ডার প্রক্রিয়ার মধ্যে? টেন্ডার প্রক্রিয়ার মধ্যে হচ্ছে যেটা ছিল যে প্রসেস করার পরে ওয়েবসাইটে দিতে হবে, পেপারে দিতে হবে। তো পেপারে দেওয়া হয়েছিল কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয়নি, যেটা এটা একটা বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট এবং আমরা ইনভেস্টিগেট করে দেখেছি যে ওয়েবসাইটে এটা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। তো সুতরাং এটা রিসিভ হয়েছে কিনা, বাকি প্রসেস কি, যারা এটার সাথে ডিউ ডিলিজেন্সে জড়িত ছিলেন তাদেরকে আমি বলেছি এগুলোকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো সুতরাং এখানে জিজ্ঞাসাবাদ করে দেখি ফ্যাক্টগুলো কি, সেগুলো আবার রিচেক করা হবে, রিচেক করে দেখা হবে এই প্রসেসগুলো ঠিক মতো হয়েছে কিনা এবং যদি কেউ এটা ভুল করে থাকেন তাহলে সেই অনুযায়ী তাকে আইনের সামনে দাঁড়াতে হবে। তো এবং কেন এটা আমার কাছে এসে ধরা খেলো, এটা তো নিচে যারা সংশ্লিষ্ট দায়িত্বে থাকেন তারা এটা করে, সেই কমিটিটা এটা করে আসা উচিত ছিল, তাই না? তো সেই কমিটির কাছে কেন এটা ধরা খেলো না কিংবা তারা এটা কেন আমলে নিলেন না, সেটা আমারও প্রশ্ন, ইনভেস্টিগেট যারা করছেন এটা তাদেরও প্রশ্ন। সেটা আমরা দেখছি। সেটা এখন ইনভেস্টিগেট করছি আমরা, কারণ এটা তো কমিটির করার কথা ছিল। তো যেহেতু কমিটি কতটুকু করেছেন, কেন এটা ভুল হলো কিংবা এটাকে ইচ্ছে করে অ্যাভয়েড করা হলো কিনা, এই সবগুলো খুঁজে বের করা লাগবে। আপনার সিপিটিউর সাথে যখন যোগাযোগ করি ওরা জানাচ্ছে কি আমরা তো শুধু ক্রয় সংক্রান্ত বিষয়গুলো যেগুলো সরকারের টাকা খরচ হবে শুধু ওই জিনিসগুলো আমাদের সিপিটিউ থেকে দেওয়া হয়, আর যেগুলো সরকার আয় করবে যেমন ইজারার বিষয়গুলো আয়ের বিষয় এগুলো দেওয়ার কোনো নিয়ম নেই। এটা হচ্ছে ওদের অ্যাম্বিংসের বক্তব্য। আবার নীতিমালার মধ্যে আছে যেটা সিটি কর্পোরেশনের নীতিমালা যে আমরা দিতেই হবে, হ্যাঁ দিতেই হবে, ওটা সিপিটিউতে দিতে হবে। আমরা তো দিয়েছি। এখন ওনারা যদি এটা না ছাপেন কিংবা মাঝখানে কোনো গ্যাপ হয়েছে কিনা কমিউনিকেশনের, সেটা এখন ইনভেস্টিগেট করে দেখা হবে। তো ওরা যেটা বলছে এটার দিক থেকে আসলে কি দেখবে, যেমন কেন্দ্রীয় ক্রয় সংক্রান্ত ইউনিট, আমি যদি ওদের নামের ডেফিনেশনটাও বলি তাহলে বোঝা যাচ্ছে কি ওরা জাস্ট ক্রয়ের যে জিনিসগুলো। আমরা তো হচ্ছে লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমাদের আবার একটা ম্যানুয়াল আছে, আমরা ওই ম্যানুয়াল দেখে চলি। আমাদের ম্যানুয়াল অনুযায়ী আমাদের কমিটি তো অ্যাকর্ডিংলি অ্যাক্ট করেছে। এখন এই অ্যাক্ট করতে কোনো গাফিলতি হয়েছে কিনা বুঝতে পেরেছেন বিষয়টা, না এই দুই দপ্তরের মধ্যে কমিউনিকেশনে কোনো গ্যাপ হয়েছে, সেটা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। সেই জন্য তো আমরা একটা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন আমরা কমিটি করছি, আর দুদক থেকে সেটা আমরা খুবই সাধুবাদ জানাই, এটা খুব দরকার ছিল। কারণ যেহেতু প্রচুর তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, এগুলো ক্লিয়ার হওয়াটা ভালো। থ্যাংক ইউ। কমিটিটা আজকে ফর্ম করবো, এটা এইমাত্র বেরিয়ে আসলো। এতদিন তো আমার পর্যন্ত যখন এসছে আমি দেখলাম যে এটা নিয়মটা মানা হলো না কেন, বুঝতে পেরেছেন? তা আমি তো নিয়মের বাইরে যেতে পারবো না। এখন আমরা যখন এই ইনভেস্টিগেশনে দেখা হলো যে চিঠি নাকি এখান থেকে দেওয়া হয়েছিল এই ওয়েবসাইটে দেওয়ার জন্য, তাহলে ওরা কি রিসিভ করলো কি না, এই রিসিভ কপিগুলোর ইনভেস্টিগেশন লাগবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে আমরা একটা কমিটি করে দিই, কারণ আমরা তো একটা মানে যে অনিয়ম হয়েছে অনিয়মের একটা কমিটি করা লাগবে না, এটা খুঁজে বের করার জন্য। তো সেটা আজকে আমরা করে দিই। টোটাল এই মানে আপনার এই প্রক্রিয়াটার মধ্যে প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করা বা আপনাকে বিতর্কিত করা, পাশাপাশি সরকারকে বিতর্কিত করার জন্য এখানে যারা এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছেন এখানের মধ্যে কোনো প্রেসিবাদের দোষ রয়েছে কিনা? শুনেন একটা কথা বলি, আমি বুঝতে পেরেছি এগুলো নিয়ে সরকার ভাবমূর্তি পূর্ণ করার জন্য এরকম কোনো আমি হচ্ছে রাজনৈতিক লোক না, সুতরাং আমি রাজনৈতিক বক্তব্য দিয়ে অন্যায়কে ঢাকার ইচ্ছা আমার নাই। দ্যাট ইজ কোয়াইট এন্ড ফ্র্যাঙ্ক। তো সেই ক্ষেত্রে না আমি শেষ করি না, আমি বলি। আর দ্বিতীয় হচ্ছে যে এই ইয়ার সাথে হাটের সাথে তো অনেকে জড়িত, অনেক ইন্টারেস্ট গ্রুপ জড়িত ঢাকার। তো স্বাভাবিকভাবে তারাও ইনস্টিগেট করছেন। হ্যাঁ, আর আমরা হচ্ছে যেহেতু আমি এখানে বসেছি, আমার বিষয় হচ্ছে যে এটা আইনের বাইরে আমরা কোনো কিছু করবো না। হ্যাঁ, এবং আইনের কোনো ব্যত্যয় করে আমরা কোনো কিছু করবো না। আবার সরকারের জন্য রাজস্ব না হারায় সেদিকেও আমার খেয়াল রাখতে হবে। সুতরাং এতটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি যে এবারে অন্যরা তো ব্যবসা করেই হাটে ইজারার টাকাটা পরিশোধ করেন, তো সুতরাং আমরা তাহলে কেন পারবো না? তো সুতরাং রেভিনিউ কালেকশন হবে যতটুকু এক্সপেক্ট করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি।
এটা ঘোষণা যে কোনো একটা টেলিভিশনের রিপোর্টে আমরা যেটা পেয়েছি সেখানে তো আমরা 6 দিনে মোটামুটি 30 লাখ টাকা আমরা রাজস্ব কাটতে দেখতে পাচ্ছি। না, এটা এইভাবে না, এটা ভুল। এটা ভুল। কি জন্য ভুল আমি আপনাকে বলি। কোরবানির হাটের ব্যবসাটা হয় কোরবানির ঈদের 15 দিন আগে। ওইটাকে আপনি গড় করলে তাহলে তো ভাববেন যে সারা প্রতিদিনই 5 লাখ 10 লাখ করে লস হচ্ছে, তাই না? এটা ওইভাবে না। ঢাকার এই অন্য কোরবানির হাটের ব্যবসা হয় কয়দিন? 7 দিন। তো সুতরাং এটাকে স্থায়ী হাটে আমি আপনাকে বলি, স্থায়ী হাটের প্রতিদিনের বেচা বিক্রির রেভিনিউ আমাদের খাস কালেকশনে আপনি দেখবেন এটা 5 লাখ 10 লাখ না। এই 15 দিনে 15 কোটি টাকা 20 কোটি টাকা রেভিনিউ হবে এই ঈদের আগের 15 দিনে। এটা আমরা সবাই জানি, কিন্তু এটাকে আপনি যদি গড় করেন এটা ডিসইনফরমেশন হবে। আপনি বুঝেছেন? তা আপনাকে এগুলো তো বোঝার বিষয় আছে। এটাকে যে ন্যারেটিভ আমরা দাঁড়া করাচ্ছি যে এটাকে গড় করে এত টাকা লস হচ্ছে, তাহলে এটার কাউন্টার ন্যারেটিভ হচ্ছে যে তাহলে আপনি ঈদের পরের দিন আমার কাছে আসবেন, ঠিক আছে? এসে আমাকে জিজ্ঞেস করবেন যে আপনি বলছেন যে আপনি রেভিনিউ নেবেন, ঈদের পরে আপনার রেভিনিউ কত হয়েছে। আমি আপনাকে বলে দিলাম ঈদের পরে রেভিনিউ ডাকে যা আসছে তার চেয়ে রেভিনিউ ভালো আসবে। তো আপনি এটা আমাকে সেটা করবেন। আপনি যেটা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাতে অসমর্থন করার কোনো সুযোগ নেই। যে অন্যরা যদি ব্যবসা করে, ইজারাদাররা আপনার থেকে 22 কোটি টাকা নিয়ে ওরা ব্যবসা করছে না, এক বছরে নিশ্চয়ই ওরা 22 কোটি বেশি পাবে, সেখানে ওরা ব্যবসা করছে। এই টাকা যদি সিটি কর্পোরেশনে আসে তাহলে এটা সিটি কর্পোরেশনের লাভ। এখানে আমি আপনাকে দুটো জিনিস জানতে চাইবো আপনার কাছে। সেটা হচ্ছে প্রথম কথা, যে পরিসংখ্যানটা এসেছে সেটা হচ্ছে গড় একটা পরিসংখ্যান, যদি সেটা ইজারা দিত তাহলে আমরা নির্দিষ্ট হারে এই টাকাটা সেভ থাকতো। আর এখন শুনে বলি আপনাকে, এখন তো কেউ গরু বিক্রি করে না, সেটাই ঠিক, টাইমও আছে, কিন্তু গরু বিক্রির সিজন আছে। কিন্তু আপনি চাঁদের 1 তারিখ থেকে চাঁদের 10 তারিখ পর্যন্ত ইভেন গৃহস্থরা গরু বিক্রি করে। এখানে গরু বিক্রির সাথে একটা কালচার জড়িত। আপনারা একটা খবর নিয়ে দেখবেন, এখন যারা গরুর মালিক, মহিলারা, পুরুষরা এবং এরা সবাই স্টোর করছে, গরুকে বড় করছে। চাঁদের 1 তারিখ হবে গরু বিক্রি শুরু হয়ে যাবে, সব ব্যাপারীরা গরু আনা শুরু করবে। গতানুগতিক রেভিনিউ আমরা পাচ্ছি। আপনি আর 3 দিন পরে আবার আসবেন, দেখেন রেভিনিউ বাড়ে কিনা। এই প্রশ্নটা করলেন আমার মনে হয় সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি এটা ক্লিয়ার করে দেন, সেটা হচ্ছে কি এখন যে বিষয়টা আসছে যে এখন গরুর সিজন আর যেটা কোরবানির মতো সিজন আসবে সেই বিক্রি এখন কখনোই হবে, এটা কারোরই হবে, সেটা সিটি কর্পোরেশন হোক বা যারা ইজারা নিবে তাদের হোক, এটা চিরন্তন সত্য কথা। কিন্তু যে পরিসংখ্যানের বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে কি, সিটি কর্পোরেশন যদি ইজারা দিয়ে দিত তাহলে প্রতি সপ্তাহের হিসাবে 365 দিনের হিসাবে এই গড়ের প্রতিদিনের এই টাকাটা ফিক্সড থাকতো। এখন যে রিস্কটা হবে যে আমরা কোরবানির সময় তুলতে পারবো কিনা, অথবা পারি বা না পারি, এটা একটা। 2 নম্বর হচ্ছে স্বচ্ছতাটাকে কিভাবে রাখবেন, যে সিটি কর্পোরেশনের লোকবল দিয়ে যে ইনকামটা হবে সেটা যে 100 টাকা ইনকাম হলে 100 টাকা সিটি কর্পোরেশনের রাজস্বতে যুক্ত হচ্ছে, এই স্বচ্ছতা আপনি কিভাবে নিশ্চিত করবেন? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমাদের সক্ষমতা আছে দেখি তো আমরা খাস কালেকশনে গেছি, সিদ্ধান্ত আমি নিয়েছি। তো সেটা পারফরমেন্সের উপর আপনারা ইভালুয়েট করবেন ঈদের পরের দিন। আর স্বচ্ছতা হচ্ছে যে আমরা তো নিজেরাই কালেক্ট করতেছি, আমরা তো মানুষ দিয়ে কালেক্ট করাচ্ছি না, দ্যাট ইজ স্বচ্ছতা। এবং আমরা কি বলে ঈদের পরে আপনাদেরকে কত টাকা কালেকশন হয়েছে, সেই ব্যাংকে জমা হয়েছে, সব ডিটেলস আমরা দিয়ে দিব। এভরিথিং আমরা ডিটেলস দিয়ে দিব, কত টাকা ব্যাংকে জমা হয়েছে লেজার সহ আপনাকে দিয়ে দিব। সো এভরিথিং উইল বি ট্রান্সপারেন্ট, কোনো মৌখিক কোনো কথা না। এই বিষয়টা নিয়ে আসলে মূল আলোচনা যে বিষয়টা ছিল এটাই ছিল। আমি তো এখানে আছি, আমার পুরো অপারেশন আমি ট্রান্সপারেন্ট করতেছি, আর এটা তো একটা হার। কথা বলছেন আপনি, পুরো বিষয়টা আমাদেরকে জানাচ্ছেন, আমরা জানছি, সেটাই তুলে ধরছি। এখন এখানে কিছু পক্ষ আসবে যেহেতু আগে এইসব বিষয়গুলো হয়নি, তো এখানে কিছু প্রশ্ন উঠে আসবে, স্বাভাবিক। আপনি ওই প্রশ্নটা এখন নিচ্ছেন। হ্যাঁ, আমার সমস্যা নেই। আপনার ওইটা অন্যান্য জায়গায় তো খাস কালেকশনের নিয়ম তো হচ্ছে যে যেটা রেগুলার সরকারি নিয়ম, আর যেটা রেগুলার না সেটা ডাক হবে। রেগুলার না মানে হচ্ছে 7 দিনের জন্য, 3 দিনের জন্য। সরকারি যে নিয়ম ওগুলো আমরা তো মনে হয় আগামীকালকে এটা পত্রিকায় যাবে টেন্ডারিং, তখন মানুষ বিড করবে, নিবে, কোনো সমস্যা নাই। দিস আর অল ওপেন প্রসেস। এটা ডিফারেন্ট না, এটা প্রক্রিয়াতে যখন বন্ধ হয়েছে, মানে আমি এটা একটা জিনিস ভুল পেয়েছি, এখন এই ভুল জিনিস নিয়ে তো আমি এগোতে পারবো, এটা বেআইনি হবে আমার জন্য। তখন আমি ইনবিটুইন কি করব? ইনবিটুইন আমি কালেকশন করতে হবে। তো এখানে সামনে হাট, এবং আমি এতটুকু সক্ষম, আমি মনে করি সিটি কর্পোরেশন এতটুকু সক্ষমতা আছে যে আমরা অন্যরা যদি ব্যবসা করে সরকারি প্রতিষ্ঠানকে লাভবান, নিজেরা লাভবান হতে পারে, সরকারি প্রতিষ্ঠান লাভবান হবে না কেন? এটা তো আওয়ামী লীগ যেমন না,
তাই না? আমরা সরকারি প্রতিষ্ঠান যে লাভ করতে পারি সেটা দেখাই দিব, যদি স্বচ্ছতা থাকে আর কি, Definitely. তাহলে সেটা সম্ভব আর কি। এবং ওই সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব, আমরা ড্যাশবোর্ডে দিয়ে দিব, শুধু আপনাদের আশা লাগবে না। সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে ঈদের 2 দিন পরে আপনি সব আচ্ছা, পেয়ে আপনি যাবেন। কি যুক্ত করবেন সুপারিশ কমিটিতে যারা ছিল এই টেন্ডার স্থায়ী গরুর হাট নিয়ে, ওইখানে মধ্যে দুইজনের সুপারিশ কমিটি না, ইভালুয়েশন কমিটি। ইভালুয়েশন কমিটিতে যারা ছিল ওইখানে মধ্যে সম্ভবত 2 জনের বদলি হয়ে গেছে, সেটা কি এই সংক্রান্ত ইস্যুতে না সেটা নিয়মিত বদলি ছিল? নিয়মিত বদলি, হ্যাঁ, নিয়মিত বদলি। এটা ভালো হয়েছে একদিকে। আমি একদিকে অনেক রিলি 2 কারণে ভাই, ইনভেস্টিগেশনটা হয়ে যাক, হয়ে গেলে আমরা তো জানবো যে কার অবহেলার কারণে এই ভুলটা হয়েছে, বুঝছেন? এটা দরকার আছে। কিন্তু সেটা তো অলরেডি আপনি ফাইন্ড আউট করেছেন নিশ্চয়ই। আমরা ফাইন্ড আউট করেছি, ওরা আজকে সকাল থেকে সব কিছু খুঁজে খুঁজে দেখেছে। আমিও বলছি যে আপনারা যদি একটু খুঁজে দেখেন, খুঁজে আমার বের করে দেবেন, সেটা আমরা এখানে করব। আবার এটাও বলছি, আমার কাজের যে প্রসেসে কোনো ভুল হয়েছে কিনা আপনারা সেটাও একটু দেখেন। ওরা বলতো যে না, আপনি যা করেছেন আপনি অ্যাকর্ডিং টু ল টেক্সটে যা আছে সেভাবে নোট করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার পর্যন্ত এই ভুলটা কিভাবে হয়ে আসলো সেটা তো বুঝতে হবে। তো বলছে যে আপনারা যারা যারা ছিল, হ্যাঁ আসেন, যারা যারা ভালো আছে বসেন, আসেন, যারা যারা ছিল আমরা সবার সাথে কথা বলতে চাই। আমরা ঠিক আছে আসেন, ডকুমেন্ট সব দিয়ে দিচ্ছি। সেটা এটা সরকারের নিয়ম অনুযায়ী হবে। এটা তো আমি আগে নিয়ম করে, যদি কোনো ফল্ট পাওয়া যায় ফল্ট অনুযায়ী জবাবদিহিতে থাকবে। নিয়ম অনুযায়ী কারণ দর্শানো হবে, সেই কারণ দর্শানোর পরে তারা জবাব দিলে সেই অনুযায়ী ডিপার্টমেন্টাল ব্যবস্থা হবে। সেটা কি হয়, সে আগে কি জবাব দেয় সেই অনুযায়ী নিয়ম মানতে হবে। সেটাকে আমি কি জাজমেন্ট দিব? আমি তো জাজমেন্ট দিতে পারবো না। আমরা এটাকে ইনভেস্টিগেট করে মূল ভুলের কারণে এটা হয়েছে সেটা বের করতে হবে, এবং কিভাবে হয়েছে সেটা বের করতে হবে। সেটা অনুযায়ী তখন তাকে শোকজ করা হবে। যথোপযুক্ত টাকা না পাই আমি আগাবো। এটা স্পিরিট হচ্ছে যে টাকা পাওয়ার ক্ষেত্রে। তো আমাদের স্পিরিট হচ্ছে যে এখন হচ্ছে যে কোরবানির সামনে, এখন যদি আমি পরপর 3 বার দরপত্রের দিকে যাই, এইটা কোরবানির পুরো ম্যানেজমেন্ট সবকিছু মিলিয়ে দিলে প্র্যাকটিক্যালি আমার কাছে মনে হয়েছে পসিবল না। বুঝতে পেরেছেন? তো সেই জন্য আমি নোটে ওইভাবেই লিখছি যে যেহেতু আইন মানা হয় নাই, এবং এটা আমি বাধ্যও না করতে। দুটো জিনিস, যেহেতু আইনগত মানা হয় নাই, সুতরাং এই টেন্ডার প্রসেস বাদ। তারপরে যেহেতু সময় অল্প, এই সময়ের মধ্যে এটাকে কি বলে, বৈশাখের 1 তারিখে তো আমাকে মানে ইদার আমার কালেক্ট করতে হবে, নইলে কেউ কালেক্ট করবে। এই টেন্ডার প্রসেসিং এর 15 দিনের নোটিশ, প্রথমে টেন্ডার রেডি করতে হবে, ড্রাফট কমিটি, তারপরে 15 দিনের সময় দিতে হবে টেন্ডার শিডিউল কেনার জন্য, তারপর টেন্ডার দিবে, তারপর ইভালুয়েশন কমিটি করে ঈদের আগে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হবে টাইম। তখন কি সম্ভব হবে পুরো ঈদের ম্যানেজমেন্ট করা? কারণ আমরা সবাই মিলিয়ে করবো যে এই লোক কি পাগল হয়ে গেছে নাকি এই সময়টা করতে গেছে, বুঝছেন? তো সব বেটার ম্যানেজমেন্ট চিন্তা করে দেখলাম যে আরেকটা যে নিজের প্রতি বিশ্বাস, যে আমি কি এই সিটি কর্পোরেশনের সক্ষমতা দিয়ে এটাকে মানে করতে পারবো কিনা, উই ক্যান ডু দ্যাট। হ্যাঁ, এবং আপনারা বলছেন যে আপনারা দেখেন, এত দেখবেনই, হ্যাঁ দেখবেনই। তো সুতরাং এই একটা রিস্কে ফেলে, একটা পুরো সার্ভিস এবং এতগুলো রেভিনিউ টাকাকে রিস্কে ফেলে আমি তো এটা করতে পারি না অ্যাজ এ রেসপন্সিবল পার্সন হিসেবে। এই কারণে আমি বলছি ঠিক আছে, আমি খাস নেওয়া শুরু করি, দেখি না আগামী 15 দিন 10 দিনের মধ্যে যদি আমার খাস কালেকশন বাড়ে, তাহলে তো আমি বুঝবো যে আমার সক্ষমতা বাড়ে যাচ্ছে, তাই না? তো প্রথম দিন 3 দিন 4 দিন 5 দিন তো আমাকে লোক বসাতেই সময় লাগতেছে, যেটা আগে অন্যদেরকে দিয়ে করিয়েছি। তো সেটা আমরা করছি। হয়তো বা আগামী সপ্তাহে আপনারা একবার আইসেন, খুব ভালো হবে, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আগামী সপ্তাহে আসলে কালেকশনের ডেভেলপমেন্টও আমরা আপনাদেরকে জানাবো। হ্যাঁ, দুদকের এটা হচ্ছে আপনারা হয়তোবা জেনে থাকবেন যে গাবতলীর গরুর হাটের ইজার দুদকের একটা ইনভেস্টিগেশন করা শুরু হয়েছে, যেটাকে আমরা স্বাগত জানিয়েছি। কেন এই টেন্ডার প্রক্রিয়ার মধ্যে যে ডিউ ডিলিজেন্স যে আইনগুলো মানার কথা ছিল সেটা মানা হলো না, সেটা নিয়ে দুদক দেখেছেন, আমাদের কাছে এসছেন, আমরা সকল ধরনের তথ্য আমরা দিয়েছি। কেন আমি এটাকে আইনের যে ব্যত্যয় ঘটলো এটা কেন আমার কাছে ধরা পড়লো, এটা কেন নিজ থেকে মানে তার যারা কমিটিতে ছিলেন তারা এটা ঠিকমতো পালন না করে, মূল্যায়ন কমিটিতেও এটা না ধরা মানে এটা না উল্লেখ করার পরে কিভাবে আমার কাছে আসলো সেই বিষয়টি নিয়ে আমাকে জিজ্ঞেস করেছেন, এবং আমিও তাদেরকে বলেছি এটা ইনভেস্টিগেট করার জন্য। তো সুতরাং যখন আমি আমার অবস্থান থেকে দেখলাম যে এটা আইনগতভাবে হয় নাই, তখন কিন্তু আমি এটাকে স্টপ করেছি টেন্ডার প্রক্রিয়াটি, এবং আমরা এখন খাস কালেকশনের দিকে যাচ্ছি।
তো পুরো প্রক্রিয়াতে এই যে এত লোকজনদেরকে ইনভলভ করানোর পরে যে সরকারি যে নিয়ম, যে প্রকিউরমেন্টের যে নিয়ম, সেখানে কোথায় ব্যত্যয় ঘটিয়েছে তার জন্য আমরা ইন্টারনালিও একটি তদন্ত কমিটি করছি। আজকে আমি এটা অর্ডার দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা চাই দুদক একটি স্বচ্ছ তদন্ত করুক, স্বচ্ছ তদন্ত করে এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুল সাথে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা হোক, এবং এই ধরনের ভুল যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে সকলের সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এই পুরো প্রসেসে গত 2 বছর 3 বছরে টেন্ডার প্রক্রিয়াটি কিরকমভাবে হয়েছে, আমাদের এইবারে টেন্ডার প্রক্রিয়াতে কেন ভুল হলো, কি কি নথি লাগবে, কি কি নথি দরকার পড়বে, আমরা সকল কিছু অলরেডি আমরা ইনভেস্টিগেশন যারা করছে তাদেরকে দিয়ে দিয়েছি, এবং আমাদের যে নতুন কমিটি ইন্টারনালি ইনভেস্টিগেশন করবেন তারাও এগুলো পাবেন, এবং তারা এটা আমাদেরকে একটা রিপোর্ট দিবেন। আমি সেই রিপোর্টের উপর ভিত্তি করে যারা সংশ্লিষ্ট দপ্তরে এটার জন্য আছেন তাদেরকে আমরা এটা দিব, এবং আমরা চাই একটি ফরেন্সিক রিপোর্ট বেরিয়ে আসুক। কি কি অসঙ্গতি ছিল এই টেন্ডার প্রক্রিয়ার মধ্যে? টেন্ডার প্রক্রিয়ার মধ্যে হচ্ছে যেটা ছিল যে প্রসেস করার পরে ওয়েবসাইটে দিতে হবে, পেপারে দিতে হবে। তো পেপারে দেওয়া হয়েছিল কিন্তু ওয়েবসাইটে দেওয়া হয় নাই, যেটা এটা একটা বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট, এবং আমরা ইনভেস্টিগেট করে দেখেছি যে ওয়েবসাইটে এটা দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। তো সুতরাং এটা রিসিভ হয়েছে কিনা, বাকি প্রসেস কি, যারা এটার সাথে ডিউ ডিলিজেন্সে জড়িত ছিলেন তাদেরকে আমি বলেছি এগুলোকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো সুতরাং এখানে জিজ্ঞাসাবাদ করে দেখি ফ্যাক্টগুলো কি, সেগুলো আবার রিচেক করা হবে, রিচেক করে দেখা হবে এই প্রসেসগুলো ঠিক মতো হয়েছে কিনা, এবং যদি কেউ এটা ভুল করে থাকেন তাহলে সেই অনুযায়ী তাকে আইনের সামনে দাঁড়াতে হবে। তো এবং কেন এটা আমার কাছে এসে ধরা খেলো, এটা তো নিচে যারা সংশ্লিষ্ট দায়িত্বে থাকেন তারা এটা করে, সেই কমিটিটা এটা করে আসা উচিত ছিল, তাই না? তো সেই কমিটির কাছে কেন এটা ধরা খেলো না, কিংবা তারা এটা কেন আমলে নিলেন না, সেটা আমারও প্রশ্ন, ইনভেস্টিগেট যারা করছেন এটা তাদেরও প্রশ্ন। সেটা আমরা দেখছি। সেটা এখন ইনভেস্টিগেট করছি আমরা, কারণ এটা তো কমিটির করার কথা ছিল। তো যেহেতু কমিটি কতটুকু করেছেন, কেন এটা ভুল হলো, কিংবা এটাকে ইচ্ছে করে অ্যাভয়েড করা হলো কিনা, এই সবগুলো খুঁজে বের করা লাগবে। আপনার সিপিটিউর সাথে যখন যোগাযোগ করি ওরা জানাচ্ছে কি আমরা তো শুধু ক্রয় সংক্রান্ত বিষয়গুলো যেগুলো সরকারের টাকা খরচ হবে শুধু ওই জিনিসগুলো আমাদের সিপিটিউ থেকে দেওয়া হয়, যেগুলো সরকার আয় করবে যেমন ইজারার বিষয়গুলো আয়ের বিষয়, এগুলো দেওয়ার কোনো নিয়ম নেই। এটা হচ্ছে ওদের অ্যাঙ্গেলসের বক্তব্য। আবার নীতিমালার মধ্যে আছে যেটা সিটি কর্পোরেশনের নীতিমালা, আমরা দিতেই হবে, ওটা সিপিটিউতে দিতে হবে। আমরা তো দিয়েছি। এখন ওনারা যদি এটা না ছাপেন, কিংবা মাঝখানে কোনো গ্যাপ হয়েছে কিনা কমিউনিকেশনের, সেটা এখন ইনভেস্টিগেট করে দেখা হবে। ওরা যেটা বলছে এটার দিক থেকে আসলে কি দেখবেন, যেমন কেন্দ্রীয় ক্রয় সংক্রান্ত ইউনিট, আমি যদি ওদের নামের ডেফিনেশনটাও বলি তাহলে বোঝা যাচ্ছে কি ওরা জাস্ট ক্রয়ের যে জিনিসগুলো। আমরা তো হচ্ছে লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আমাদের আবার একটা ম্যানুয়াল আছে, আমরা ওই ম্যানুয়াল দেখে চলি। আমাদের ম্যানুয়াল অনুযায়ী আমাদের কমিটিতেও অ্যাকর্ডিংলি অ্যাক্ট করেছে। এখন এই অ্যাক্ট করতে কোনো গাফিলতি হয়েছে কিনা, বুঝতে পেরেছেন বিষয়টা, না এই দুই দপ্তরের মধ্যে কমিউনিকেশনের কোনো গ্যাপ হয়েছে, সেটা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। সেই জন্য তো আমরা একটা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট একটা ইনভেস্টিগেশন আমরা কমিটি করছি, আর দুদক থেকে সেটা আমরা খুবই সাধুবাদ জানাই, এটা খুব দরকার ছিল। কারণ যেহেতু প্রচুর তর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, এগুলো ক্লিয়ার হওয়াটা ভালো। থ্যাংক ইউ। কমিটিটা আজকে ফর্ম করবো, এটা এইমাত্র বেরিয়ে আসলো। এতদিন তো আমার পর্যন্ত যখন এসছে আমি দেখলাম যে এটা নিয়মটা মানা হলো না কেন, বুঝতে পেরেছেন? তা আমি তো নিয়মের বাইরে যেতে পারবো না। এখন আমরা যখন এই ইনভেস্টিগেশনে দেখা হলো যে চিঠি নাকি এখান থেকে দেওয়া হয়েছিল এই ওয়েবসাইটে দেওয়ার জন্য, তাহলে ওরা কি রিসিভ করলো কিনা, এই রিসিভ কপিগুলোর ইনভেস্টিগেশন লাগবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে আমরা একটা কমিটি করে দিই, কারণ আমরা তো একটা মানে যে অনিয়ম হয়েছে, অনিয়মের একটা কমিটি করা লাগবে না, এটা খুঁজে বের করার জন্য। তো সেটা আজকে আমরা করে দিই।